আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা, আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 5 শক্তি ও পদার্থ এটার বাকি অংশটুকু দ্বিতীয় পর্ব শুরু করি। দেখো, আজকের প্রথমেই একটা কাজ দেওয়া আছে। কাজটা হচ্ছে, এখানে যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা এরকম একটা বাটি নিব, কাচের একটা বাটি বা চায়ের মগ এরকম একটা কিছু নিব। তারপরে সেটাতে আমরা একটা ধাতব চামচ নিব। এই ধাতব চামচে 3টা পুঁথি আমরা ঘি বা ডালডা দিয়ে আটকে নিব, যাতে এটার সাথে লেগে থাকে। এরকম 3টা পুঁথি ধরো আমরা আটকে নিলাম। নেওয়ার পরে এই যে এই পাত্রটা আছে, এই পাত্রের ভেতরে গরম পানি থাকবে। সেই গরম পানির ভেতরে আমাদের চামচটা ধীরে ধীরে ডুবাতে হবে। এখন এখানকার মূল বিষয়টা হচ্ছে আমরা দেখব যে এই পুঁথিগুলো গলে এগুলো পড়ে কিনা, এই বিষয়গুলো আমরা আসলে খেয়াল করব। তো চলো আসলে আমরা পরীক্ষাটা শুরু করি। তো আমরা ক খ গ 3টা পুঁথি নিয়েছি। দেখো, আমরা নামকরণ প্রথম থেকে লাস্টের দিক থেকে এটা ক, এটা খ এবং এটা গ নামকরণ করেছি। চলো দেখা যাক আসলে কি হয়। আমরা এই চামচটা ধরো এখন এই যে গরম পানিতে প্রবেশ করালাম, তারপরে দেখা যাক কি হয়। দেখো, এই যে এই ঘিগুলো গলা শুরু হয়ে গেছে এবং ঘি গলার সাথে সাথে দেখো প্রথম পুঁথিটা গরম পানিতে পড়ে গেছে। এখন দ্বিতীয় পুঁথিটাও দেখো, এই যে ঘি গলা শেষ হয়ে গেছে, এই যে দ্বিতীয় পুঁথিটাও পড়ে গেল। এবার দেখো এই যে তৃতীয় পুঁথিটা, এটারও কিন্তু ঘি গলা শুরু হয়ে গেছে এবং এক সময়ে এটাও পড়ে যাবে। এই যে 3 নম্বর পুঁথিটাও পড়ে গেল। তো এখান থেকে আসলে আমরা কি বুঝলাম? এখানে আমাদেরকে আবার আলোচনায় বলা হয়েছে যে কোন পুঁথিটি প্রথমে পড়েছে এবং কেন। তো আমরা দেখলাম যে পুঁথিটা আসলে এই যে আমাদের যে ধাতব চামচটা ছিল তার কাছাকাছি, অর্থাৎ এই যে তাপ সঞ্চালনের যে কাছাকাছি যে ধাতব চামচের কাছাকাছি যে গ নাম্বার যে পুঁথিটা সেটা আগে পড়েছে, তারপরে পড়েছে হচ্ছে খ নাম্বার পুঁথিটা, তারপরে ক নাম্বার পুঁথিটা পড়েছে। বলেছে যে এটা কেন পড়েছে। দেখো, এই যে পুঁথিটা পড়ার কারণ কি, আমাদের যে ঘি বা ডালটা এখানে রেখেছিলাম সেটা কিন্তু গলে গেছে। তার মানে কি, এখান থেকে তাপটা অবশ্যই এই ধাতব চামচের ভিতর দিয়ে সঞ্চালিত হয়েছে। হওয়ার ফলে যেহেতু এটা প্রথম অবস্থায় পড়ে গ নাম্বারটা, এই জন্য প্রথম গ নাম্বার পুঁথিটা পড়েছে। তারপরের অবস্থানে ছিল হচ্ছে খ। তারপরে এই জন্য খর আমাদের যে ঘি বা ডালডা ছিল সেটা আসলে কি হয়ে গেছে, গলে গেছে। গলে গিয়ে সেই দ্বিতীয় নাম্বার পুঁথিটা পড়েছে, তারপরে ক নাম্বার পুঁথিটা পড়েছে। এর মূল কারণটা হচ্ছে এই যে আমাদের যে ধাতব চামচটা ছিল তার ভিতর দিয়ে তাপ সঞ্চালিত হয়েছে। কারণ তাপ সঞ্চালিত না হলে অবশ্যই ঘি বা ডালডা এগুলো গলতো না, আর আমাদের পুঁথিগুলো এই যে গরম পানিতে পড়তো না। 2 নম্বরে আলোচনায় বলা হয়েছে যে ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ আসলে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানব। চলো জেনে আসি। তাহলে এই পরীক্ষার সারসংক্ষেপটা কি ছিল আমরা একটু দেখি। শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো তাপের সঞ্চালনটা কি? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। তার মানে তাপ সঞ্চালনটা সব সময় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি গরম সেখান থেকে ধীরে ধীরে যেদিকে কম গরম বা ঠান্ডা যুক্ত জায়গা সেদিকে তাপটা সবসময় সঞ্চালিত হয়। এটাই হচ্ছে তাপের ধর্ম। তো এই তাপটা কয়টা পদ্ধতিতে সঞ্চালিত হয় সেটা আমরা দেখি। একটা হচ্ছে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এই 3টা উপায়ে তাপ সঞ্চালিত হয়। তো তাহলে দেখো, তাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাপ সবসময় হট এলাকা থেকে কোল্ড এলাকার দিকে, অর্থাৎ উচ্চ তাপ অঞ্চল থেকে সবসময় নিম্ন তাপ অঞ্চলের দিকে কি হয়, তাপমাত্রা প্রবাহিত হয়।
যেটা এই চিত্রের মাধ্যমে তোমরা আরো খুব সুন্দর করে বুঝতে পারবে যে তাপমাত্রা সব সময় উচ্চ তাপমাত্রার জায়গা থেকে নিম্ন তাপমাত্রার জায়গাগুলোতে সঞ্চালিত হয়, অর্থাৎ প্রবাহিত হয়। এবার যে আমরা তিনটা পদ্ধতি দেখলাম, যে পরিবহন, পরিচলন, বিকিরণ, বিষয়গুলো আরো আমরা বিস্তারিত জানি। প্রথমে হচ্ছে পরিবহন। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আমরা যদি গরম পানির পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই, তবে খুব দ্রুতই চামচটির হাতল গরম হয়ে ওঠে। এর কারণ গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ে। আমরা কিছুক্ষণ আগে যে পরীক্ষাটা করলাম সেখানে আমরা দেখলাম যে ধাতব চামচটা আমরা গরম পানিতে ডুবিয়েছিলাম, সেখানে প্রথম তাপটা কিন্তু সঞ্চালিত হয়েছিল এবং ওই গরম পানির কাছাকাছি যে পুঁথিটা ছিল সেটা কিন্তু প্রথমে কি হয়েছিল, তার ঘি বা ডালটা গলে সেটা পানিতে পড়ে গিয়েছিল। তো এর মাধ্যমে বুঝতে পারি যে আসলে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ এই পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। তো এখানে তাপের পরিবহন বিষয়টা বোঝানো হয়েছে। দেখো একটা ধাতব চামচ এখানে আছে, এখানে গরম পানিতে যখন আমরা ধাতব চামচটা প্রবেশ করাবো তখন যে অংশটুকু আসলে পানিতে যাবে প্রথমে সে অংশটুকু গরম হবে, আর তাপের ধর্মই হচ্ছে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপের দিকে যাবে। তার মানে এই যে ধাতব যে চামচটা আছে তার যে নিম্ন তাপমাত্রার অঞ্চল আছে সেই দিকে কি হবে, এই তাপটা সঞ্চালিত হতে থাকবে এবং এইভাবেই পুরো চামচটা একসময় গরম হয়ে যাবে। পরিবহন পদ্ধতি গেল, এবার হচ্ছে পরিচলন পদ্ধতি। দেখো, তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। আমরা পরিবহন দেখেছি যে কঠিন মাধ্যমে হয়, আর পরিচলনটা হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে ওপরে উঠে আসে, আর পাত্রের ওপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপপাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রথমে একটা পাত্রে পানি যদি তাপ দেই তাহলে কি হবে, প্রথমে পাত্রটা গরম হবে এবং পাত্র সংলগ্ন যে পানিটা থাকবে সেটা কি হবে, গরম হবে। এই পানিটা যখন গরম হবে তখন এটা হালকা হয়ে ওপরের দিকে উঠবে এবং সেখানে যে ফাঁকা স্থান তৈরি হবে অপেক্ষাকৃত যে ঠান্ডা পানিগুলো আছে সেগুলো আবার নিচে আসবে। এগুলো আবার কি হবে, এগুলো আবার উত্তপ্ত হবে, গরম হয়ে হালকা হয়ে এরা আবার উপরের দিকে যাবে, আবার তারপরে এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তো এইভাবে প্রক্রিয়াটা যদি চলে তাহলে কি হবে, পাত্রের সমস্ত পানিতে এই তাপমাত্রাটা ছড়িয়ে পড়বে। এটা শুধু এই পরিচলন পদ্ধতি শুধু তরল না, বায়বীয় পদার্থের মধ্য দিয়েও হয়, এটাও একই বিষয়। তাপ প্রথমে বায়ুর যে স্থানে তাপ হবে সেই বায়ুগুলো হালকা হবে এবং উপরের দিকে যাবে এবং সেখানে যে ফাঁকা স্থান তৈরি হবে সেখানে আশেপাশের যে বায়ুগুলো আছে সেগুলো এসে ঠান্ডা বায়ুগুলো সেই জায়গা দখল করবে এবং তারপরে সেখানে আবার উত্তপ্ত হবে, আবার সেগুলো উপরের দিকে উঠবে। এইভাবে আমাদের বায়ুতে এভাবে কি হবে, তাপমাত্রাটা ছড়িয়ে পড়বে এবং তরল এবং বায়বীয় দুইটা মাধ্যমে আসলে এই পরিচলন পদ্ধতিতে তাপ ছড়িয়ে পড়ে, অর্থাৎ তাপ সঞ্চালিত হয়। আমরা এই যে উদাহরণটা দেখি, এই যে আমরা একটা পাত্রে পানি গরম করছি, প্রথমে কি হবে, এই পাত্রটা গরম হবে, পাত্র সংলগ্ন পানিগুলো গরম হবে, সেগুলো উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠবে, তারপরে ভারী বা পানিগুলো বা ঠান্ডা পানিগুলো নিচে আসবে, তারা আবার উত্তপ্ত হয়ে উপরে যাবে। এইভাবে পাত্রের সমস্ত পানিতে তাপগুলো সঞ্চালিত হতে থাকবে এবং এটা কোন পদ্ধতিতে? অবশ্যই পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হবে। এরপর হচ্ছে বিকিরণ পদ্ধতি। দেখো, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই হচ্ছে বিকিরণ। এতক্ষণ আমরা দেখলাম যে তরল মাধ্যমে, কঠিন মাধ্যমে, বায়বীয় মাধ্যমে তাপ ছড়াচ্ছে, কিন্তু এইবার বিকিরণটা হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই এটা ছড়াতে পারে। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়, যেটা আমরা এখনই দেখে আসলাম। কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়।
এ কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই। যদি বিকিরণ পদ্ধতিতে মাধ্যম ছাড়া তাপ না আসতো, তাহলে এই যে সূর্যের আলোটা যে আমাদের পৃথিবীতে পৌঁছে, এটা কখনোই পৌঁছতো না। তাহলে বিকিরণ পদ্ধতি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য খুবই দরকারি, তাই না? বিকিরণ পদ্ধতি না হলে তো আমরা সূর্যের আলোই পেতাম না, তাপই পেতাম না। তাহলে দেখো, আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এই প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়। তাহলে বিকিরণ প্রক্রিয়ায় কয়টা জায়গা থেকে পাচ্ছি আমরা? সূর্য থেকে যে আলোটা পাচ্ছি, তাপটা পাচ্ছি, সেটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়ায়। আমরা আগুন থেকে যে তাপ পাই সেটাও বিকিরণ প্রক্রিয়ায়। বৈদ্যুতিক বাতি থেকে আমরা যে তাপ পাই সেটাও হচ্ছে এই বিকিরণ প্রক্রিয়ায়। তাহলে উদাহরণগুলো আমরা দেখি। এই যে সূর্য মামা থেকে যে আমরা তাপ পাবো সেটা বিকিরণ প্রক্রিয়ায়। এই যে আগুন থেকে আমরা যে তাপগুলো পাই সেটাও বিকিরণ প্রক্রিয়ায়। আর হচ্ছে বৈদ্যুতিক বাতি থেকে যে তাপ পাই সেটাও বিকিরণ প্রক্রিয়ায়। তোমরা চিত্রগুলো ভালো করে দেখে নাও। এগুলো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোতে খুবই আসে, যে সূর্য থেকে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে তাপ পেয়ে থাকি, বৈদ্যুতিক বাতি থেকে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে তাপ পেয়ে থাকি, বা তরল মাধ্যমে কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। এগুলো এই যে চিত্রগুলো দেখলে তোমাদের সবগুলো ইজি ভাবে মনে থাকবে এবং কোনো ঝামেলা হবে না। দেখো, এই প্রশ্নটা খুবই আসে তোমাদের। সেটা হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে। এটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়ায় বা বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। দেখো, এই যে সূর্য মামা আমাদের তাপ দিচ্ছে, এই তাপটা বিকিরণ প্রক্রিয়ায় আমাদের পৃথিবীতে আসতেছে। দেখো, এই চিত্রগুলো তোমাদেরকে পড়াগুলো আনন্দদায়ক করে তুলবে, একটু ভালো লাগাটা বাড়িয়ে দেবে। তো চলো বাকি বিষয়গুলো দেখি। আলোর সঞ্চালন। এতক্ষণ আমরা তাপের সঞ্চালনগুলো দেখলাম, এবার আলোর সঞ্চালন দেখি। আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো না থাকলে আমরা কোনো কিছুই দেখতে পেতাম না। তো আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, তার মানে আলোটাও কিন্তু বিকিরণ পদ্ধতিতেই আসে। তার মানে বিকিরণ পদ্ধতি মাধ্যম ছাড়া আসছে, তার মানে কি আমরা বলতে পারি যে আলো কিন্তু মাধ্যম ছাড়াই যেতে পারে। কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কারণ যখনই বিকিরণ পদ্ধতি বলেছে তখনই আমরা বুঝে নিয়েছি যে এটা মাধ্যম ছাড়াই আসতে পারবে। বিকিরণ প্রক্রিয়াতেই চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। তাহলে বিকিরণ প্রক্রিয়ায় সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে এটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে চাঁদ, তারা থেকেও কি আসে, বিকিরণ পদ্ধতিতে কি আসে, আলোটা পৌঁছে। এই যে চাঁদ মামা থেকে আসছে, এই যে হচ্ছে তারা, এগুলো থেকে বিকিরণ পদ্ধতিতে আমাদের এখানে। তারপর সেটা আরো একটু সুন্দরভাবে দেখি। দেখো, এই যে বিকিরণ পদ্ধতিতে এই যে চাঁদ মামা এবং এই যে তারকাগুলো আছে, এগুলো থেকে কি আসে, তাপ আমাদের পৃথিবীতে, আলো আমাদের পৃথিবীতে আসে। তাহলে আলো বিকিরণ প্রক্রিয়ায় আমাদের পৃথিবীতে আসে চাঁদ এবং তারা থেকে। দেখো, এরপর আলোচনায় আমাদেরকে এরকম একটা চিত্র দেওয়া হয়েছে, বলা হয়েছে যে নিচের ছবিতে কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। দেখো, এই যে আমরা মাইক্রো ওভেন দেখতে পাচ্ছি, এখানে একটা বৈদ্যুতিক ইস্ত্রি দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি, খাবার রান্না হচ্ছে একটা পাত্রের ভিতরে। এখানে আমরা সূর্য মামা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু তাপের সঞ্চালন দেখতে পাচ্ছি। মাইক্রো ওভেনের কথা চিন্তা করো, এই যে এই জায়গা আমরা জানি যে ফাঁকা থাকে, এখানে আমরা খাবার টাবার গরম করি। তো এই যে ফাঁকা জায়গায় কোনো মাধ্যম ছাড়া তাপ আসবে। তার মানে মাধ্যম ছাড়া যদি তাপ আসতে চায় তাহলে কোন প্রক্রিয়া আসবে? অবশ্যই সেটা বিকিরণ পদ্ধতিতে বা বিকিরণ প্রক্রিয়ায় এখানে তাপটা সঞ্চালিত হবে। এরপর দেখো, এই যে এটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। তো বৈদ্যুতিক ইস্ত্রি নিচের অংশটা আমরা জানি যে মেটাল বা এটা ধাতব পাত্রের, তো কঠিন পদার্থ যেটা। তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে। তার মানে এই যে বৈদ্যুতিক ইস্ত্রি থেকে যে আমরা তাপ পাচ্ছি এটা পরিবহন পদ্ধতিতে। এরপর দেখি আমরা এই যে ভাত রান্না হচ্ছে, ভাত রান্না কখন হয়? যখন এর ভিতরে পানি দেওয়া হয়। আর পানিতে তাপ কখন সঞ্চালিত হয়? এটা
পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। তার মানে এই যে ভাত রান্নার সময় কি হবে, পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবে। এরপর হচ্ছে যে সূর্যমামা, সূর্যমামা থেকে আমাদের মনে পড়ে আমরা একটা চিত্র দেখে আসলাম। হ্যাঁ, সূর্যমামা থেকে তাপ পাবো আমরা হচ্ছে কোন পদ্ধতি, অবশ্যই বিকিরণ পদ্ধতি, যেটা মাধ্যম ছাড়া। আশা করি এগুলো তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা চিত্র দিয়ে সব বিষয়গুলো শিখেছি। চলো আমরা পরের বিষয়গুলো দেখি। এবার শক্তির যথাযথ ব্যবহার এবং সাশ্রয়। প্রশ্ন করা হয়েছে যে আমরা কিভাবে শক্তির সাশ্রয় করতে পারি, আর শক্তির সাশ্রয় কেনই বা জরুরি। দুইটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে আমাদের বইয়ে প্রশ্ন করা হয় মূলত যে তোমরা প্রথমে প্রশ্নগুলো নিয়ে নিজেরা একটু চিন্তা করবে, তারপরে তোমাদের চিন্তার সাথে আমাদের যে এই প্রশ্নগুলোর যে উত্তরগুলো দেওয়া থাকবে সেগুলো মিলানোর চেষ্টা করবে। তো দেখি আমাদের প্রশ্নগুলো কি বলা হয়েছে এগুলো সম্পর্কে। আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল। তাহলে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোকে বলা হয় হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তিগুলো কি, যে শক্তিগুলো একবার ব্যবহার করলে সহজে ফিরে পাওয়া যায় না, হাজার হাজার বছরেও ফিরে পাওয়া যায় না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য কোনগুলো, যেগুলো অফুরন্ত শক্তি, যেগুলোর কোনো নিঃশেষ হবে না, শেষ হবে না, সেগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তিগুলো কোনগুলো, অবশ্যই তোমাদের মনে আছে, সেটা হচ্ছে সূর্যের শক্তি, বায়ু প্রবাহ, তারপরে হচ্ছে পানির স্রোত, এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। যাই হোক, তো এই সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। তাহলে আমরা কি করব, এই যে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এই যে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোর ব্যবহার আমরা কমাবো, যতটুকু সম্ভব আমরা কমানোর চেষ্টা করব। এর মাধ্যমে কি হবে, পরিবেশ দূষণটা রোধ পাবে। মানে পরিবেশ দূষণ থেকে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো। তো কিভাবে শক্তির সাশ্রয় করব, দেখি আমরা কিভাবে করব। শক্তি সাশ্রয়ের কিছু উপায় নিচে দেওয়া হলো। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা। ধরো আমরা একটা বৈদ্যুতিক বাতি আমরা জ্বালালাম, সেটা এখন আমি রুমে নাই বা ঘরে নাই, কিন্তু আমি বৈদ্যুতিক বাতিটা জ্বালায় রেখে চলে গেলাম। এই যে এখানে কি হবে, বৈদ্যুতিক বাতির মাধ্যমে কি হবে, আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় হবে। এগুলো করা যাবে না। আমরা বাইরে গেলে সেগুলো কি করব, যেগুলো বৈদ্যুতিক বাতি বা যন্ত্রপাতি আছে এগুলো অবশ্যই বন্ধ রাখব। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা। অনেক সময় আমরা কি করি যে গরমের ভিতরে আমরা ফ্রিজের দরজা খুলে রাখি একটু ঠান্ডা হাওয়া নেওয়ার চেষ্টা করি। এতে কি হয়, আমাদের অনেক বিদ্যুৎ শক্তির অপচয় হয়। তো আমরা কি করব, প্রয়োজনের অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা রাখব না। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগিয়ে বৈদ্যুতিক পাখার ব্যবহার কমানো। আমরা যদি বাড়ির আশেপাশে বড় বড় গাছ লাগাই, তাহলে এগুলো যে ছায়াটা দিবে, তাহলে আমরা ওই ছায়ার নিচে বসে থাকলে আমরা প্রকৃতির যে বাতাসটা সেটাও উপভোগ করতে পারবো। আবার আমাদের ঘরের ভিতর থাকলে যে ফ্যান চালাতে হতো, এই যে একটা বিদ্যুতের অপচয়, এটাও আমরা রোধ করতে পারবো। তাহলে দুই দিকেই আমাদের লাভ হবে। আরেকটা হচ্ছে বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা। ধরো দিনের বেলায় আমরা কি করি, অনেক সময় দরজা জানলা খুলি না, তো ভিতরে রুমের ভিতরে লাইট ব্যবহার করি, তো বৈদ্যুতিক বাতি ব্যবহার করি। তো এগুলো ব্যবহার যদি না করি, দিনের বেলা যদি বাইরের আলোটা ব্যবহার করি, তাহলে কি হবে, এই যে শক্তির সাশ্রয় হবে, অপচয়টা হবে না। তারপর দেখো যে গাড়িতে চড়ার বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। আমরা অল্প দূরত্বের যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা গাড়ি ব্যবহার না করে আমরা পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করলে কি হবে, আমাদের শক্তি সাশ্রয় হবে। তো শক্তি আমরা যেভাবে সাশ্রয় করলাম, এগুলো আমরা অনেক পড়ার মাধ্যমে দেখলাম। এগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে এক নজরে দেখব, যাতে সব মনে থাকে। তাহলে আমরা কি করব, বৈদ্যুতিক বাতি এবং অন্যান্য যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে এগুলো আমরা বন্ধ করে রাখব। প্রয়োজনের সময় ব্যবহার করব, বাকি সময়
বন্ধ করে রাখবো। তারপরে কি করব, ফ্রিজের দরজাটা প্রয়োজনের অতিরিক্ত সময় আমরা খোলা রাখবো না। আর কি করার কথা বলা হয়েছে, আমরা বেশি বেশি গাছ লাগাবো, যার ফলে আমরা কি করতে পারবো, গাছের ছায়ায় থাকতে পারবো এবং প্রকৃতির বাতাসটা উপভোগ করতে পারবো, যার ফলে আমাদের ঘরের ভিতরের বৈদ্যুতিক পাখা চালাতে হবে না। এর ফলে আমরা কি করতে পারবো, বৈদ্যুতিক শক্তির অপচয়টা রোধ করতে পারবো এবং সাশ্রয় করতে পারবো। দিনের বেলা আমরা কি করব, সূর্যের আলো ব্যবহার করব, দরজা জানলা খুলে বাইরের আলোটা নিব। এতে কি হবে, ভিতরের পরিবেশটাও ভালো থাকবে এবং আমাদের বিদ্যুৎ শক্তির অপচয়টা কমে যাবে। এরপর আমরা কি করব, যে কাছাকাছি যেগুলো জায়গায় আসলে আমাদের গাড়ি ব্যবহার না করলেও আমরা যেতে পারবো, সেই জায়গাগুলোতে সাইকেল বা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। তো এই কাজগুলো যদি করি তাহলে আমরা কি করতে পারবো, বৈদ্যুতিক শক্তিগুলোর অপচয় রোধ করতে পারবো এবং সাশ্রয় করতে পারবো। তো আমার মনে হয় এই চিত্রগুলো যদি তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে, তাহলে ওই পড়াগুলো তোমাদের কাছে অনেক মজার মনে হবে। তো আমার উদ্দেশ্যই হলো তোমাদের পড়াগুলোকে একটু আনন্দদায়ক করা, যাতে তোমাদের বোরিংটা না হও তোমরা পড়াশোনাতে। পদার্থের গঠন। আচ্ছা, চলো আমরা পদার্থের গঠন দেখি। যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ। তাহলে পদার্থ হতে হলে দুইটা শর্তের কথা বলা হয়েছে, যে একটা ওজন থাকতে হবে আর একটা হচ্ছে জায়গা দখল করতে হবে। তো বলা হয়েছে যে আমাদের চারপাশে অজস্র পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি বায়ু যা আমরা দেখতে পাই না তাও পদার্থ। তো প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে পদার্থের হতে হলে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, একটা হচ্ছে ওজন থাকতে হবে আর একটা হচ্ছে জায়গা দখল করতে হবে। যেমন আমরা একটা আপেল দেখতে পাচ্ছি, এটা একটা নির্দিষ্ট ওজন আছে, এটা একটা জায়গা দখল করছে, তার মানে এটা একটা পদার্থ। এরপর বলছে বায়ু পদার্থ। বায়ু যদি পদার্থ হয় তার মানে ওর ভিতরেও দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। তো বায়ুর কি ওজন আছে? হ্যাঁ, অবশ্যই বায়ুর ওজন আছে। চলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। এই যে দেখো, এখানে একটা বেলুন, এখানেও একটা বেলুন। এখানে বেলুনে বেশি পরিমাণ হাওয়া দেওয়া হয়েছে, বায়ু দেওয়া হয়েছে, আর এটাতে বায়ু দেওয়া হয় নাই। তো এখন একটা নিক্তিতে যদি আমরা দেই একটা পাল্লাতে, তাহলে কি হবে, এই যে যেখানে বায়ু দিলাম সেখানে কি হবে, এই অংশটা ভারী বেশি হয়ে দেখো পাল্লাটা নিচের দিকে নেমে গেছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে এটাতে বায়ু আছে, তার মানে বায়ুর একটা ওজন আছে। আবার দেখো এই বায়ু দেওয়ার কারণে কি হয়েছে, এই বেলুনটা কিন্তু ফুলে আছে, তার মানে বায়ু অবশ্যই এর ভিতরের জায়গাটা দখল করে আছে। যেহেতু বায়ুর ওজনও আছে এবং বায়ু জায়গা দখল করে, তাই অবশ্যই বায়ুকে আমাদের পদার্থ মানতেই হবে, যদিও আমরা এটা চোখে দেখতে পাই না। তারপরে আমাদের আবার কিছু কাজ দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে এরকম আমরা কিছু চকের খণ্ড নিব, হাতুড়ি নিব, পেপার নিব, তারপরে কি করব, এখানে এক খণ্ড চক, ভাঙ্গা চক এবং চকের গোড়ার ছবি আঁকবো। তো আমরা কি করব, প্রথমে একদম পূর্ণ একটা চক এখানে ছবি আঁকবো। ধরো একটা পূর্ণ চক নিলাম, এই যে ধরো আমরা এখানে ছবি আঁকলাম। তারপরে ভাঙ্গা চক, এই যে এই চকটাকে বেশ কিছু অংশে ভাগ করলাম, এটা ভাঙ্গা চক হলো। এটাকে হাতুড়ি দিয়ে আরো গুঁড়া করলাম, গুঁড়া করে একদম মিহি গুঁড়া করলাম। এই তিনটা চিত্র আমাদের আঁকতে বলছে, এই যে তিনটা জায়গায় ধরো আমরা তিনটা চিত্র এঁকে ফেললাম। তারপরে আমাদেরকে এখানে আলোচনায় বলা হয়েছে, তুমি কি মনে করো যে চকের মিহি গুঁড়া এবং চকখণ্ড একই? দেখো এখানে আমরা অন্য কোনো কিছু এখানে মিশ্রণ করা হয়নি। এখানে যে চক, এখানে সে একই চক, শুধু ভাঙ্গা হয়েছে। এই একই চক শুধু এখানে মিহি করা হয়েছে, তার মানে উপাদানগুলো একই, তার মানে অবশ্যই এই চকখণ্ড এবং মিহি গুঁড়া সব একই। তারপরে বলছে, তুমি কি মনে করো চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা সম্ভব? আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এমনও পদার্থ আছে যেগুলো চোখেই দেখা যায় না। তার মানে পদার্থকে যদি অনেক ক্ষুদ্র 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 কণায় বিভক্ত করা যায়, তাহলে এটা একসময় এমন একটা পর্যায়ে যাবে যেটা আমরা চোখেই দেখতে পাবো না। তো যেহেতু এখন পর্যন্ত এই চকের মিহি গুঁড়াগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মানে এর চেয়েও ছোট করা সম্ভব। এবং এটাকে যদি ছোট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা আর এই মাটিতে থাকবে না, হয়তোবা
হাওয়াতেই এই যে বায়ুর উপরেই ভেসে বেড়াবে, এতটা ক্ষুদ্র করা সম্ভব, যেটা আমরা চোখে দেখতেই পাবো না। তো অবশ্যই তাহলে এটাকে আরো ছোট করা সম্ভব হবে। তো বিষয়গুলো আমরা আরো বিস্তারিত পড়ি। দেখো, যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আমরা চককেও দেখলাম যে চককে যখন মিহি গুঁড়া করলাম, এই মিহি গুঁড়ার কণা দিয়ে কিন্তু চকটা গঠিত। তার মানে আমরা বলতেই পারি এটা যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই কণাগুলোকে বলে হচ্ছে অণু। এরা এত ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তাহলে কত ছোট! প্রতিটি অণুতে অণুর চেয়েও ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে, যাদের বলা হয় পরমাণু। যে পদার্থের অণুতে একই ধরনের এক বা একাধিক পরমাণু থাকে তাকে বলা হয় মৌলিক পদার্থ। তাহলে কোনো পদার্থ হলো সেই পদার্থকে আমরা যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, সেখান থেকে অণু পাওয়া যায়। সে অণুগুলো আবার পরমাণু দিয়ে গঠিত হয়। এই অণুগুলোতে যদি একই ধরনের পরমাণু থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি মৌলিক পদার্থ বা মৌল। আর ওই পরমাণুকে বলা হয় ওই মৌলের পরমাণু। যেমন সোডিয়াম নামক মৌলের অণুতে সোডিয়ামের একটি পরমাণু থাকে, অক্সিজেন নামক মৌলের অণুতে অক্সিজেনের দুইটি পরমাণু থাকে। আবার যে পদার্থের অণুতে একাধিক ভিন্ন মৌলের পরমাণু থাকে তাকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি নামক যৌগের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে মৌলিক পদার্থ হতে হলে সেই মৌলের পরমাণুগুলো সবগুলো একই রকম হতে হবে। আবার যৌগিক পদার্থতে সেই যৌগের অণুতে বিভিন্ন মৌলের পরমাণু পাওয়া যাবে, মানে ভিন্ন ধরনের মৌলের পরমাণু পাওয়া যাবে। ভিন্ন ধর্মী হলে সেটা যৌগিক পদার্থ বা যৌগ হবে, আর যদি একই ধরনের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে মৌলিক পদার্থ বা মৌল হবে। তো বিষয়গুলো আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে, যেমন হাইড্রোজেনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। এগুলো হচ্ছে এক একটা পরমাণু। আর যখন একটা আমরা পানির অণু গঠন করছি তখন দুইটা হাইড্রোজেনের পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু লাগছে। তার মানে পানির অণুটা অবশ্যই যৌগিক পদার্থ হবে। কেন যৌগিক পদার্থ? কারণ এটা হচ্ছে ভিন্ন দুইটা মৌলের পরমাণু আছে। এই যে একটা মৌল, এই যে একটা মৌল, দুইটা মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু থাকায় এটা একটা যৌগিক পদার্থ হবে। এই যে দেখো, এই পানিকে ভাঙলে একটা অক্সিজেন আর হচ্ছে দুইটা হাইড্রোজেন পাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে যৌগিক পদার্থ। আবার সোডিয়ামের কথা বলা হয়েছিল যে সোডিয়ামে কি থাকে, একটা পরমাণু থাকে এবং একই ধরনের পরমাণু থাকে, তাই এটা কি হবে? অবশ্যই মৌলিক পদার্থ হবে। তো পদার্থ আমরা জানলাম, এখন পদার্থ কয় অবস্থায় থাকে আমরা দেখি, পদার্থের অবস্থাগুলো দেখি। পদার্থ কঠিন, তরল না বায়বীয় অবস্থায় থাকবে। আচ্ছা, পদার্থ কঠিন, তরল না বায়বীয় অবস্থায় থাকবে তা নির্ভর করে পদার্থের অণুগুলো কিভাবে সাজানো, এদের মধ্যে বন্ধন কেমন তার উপর। পানি একটি পদার্থ। পানির তিনটি অবস্থা রয়েছে, যথা বরফ, পানি এবং জলীয় বাষ্প। এগুলো সবগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত, বরফ, পানি এবং জলীয় বাষ্প। অসংখ্য পানির অণু দ্বারা পানি গঠিত। এই অণুসমূহ সবসময়ই গতিশীল। কঠিন অবস্থায় অর্থাৎ বরফে পানির অণুসমূহ খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ়। তরল অবস্থায় অর্থাৎ পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও অণুগুলোর মাঝে বন্ধন অপেক্ষাকৃত দুর্বল হওয়াতে তারা চলাচল করতে পারে। আবার বায়বীয় অবস্থায় অর্থাৎ জলীয় বাষ্পে পানির অণুসমূহ একে অপর থেকে বেশ দূরে অবস্থান করে। বায়বীয় পদার্থের অণুগুলোর মাঝে বন্ধন খুব দুর্বল থাকে, ফলে অণুগুলো দ্রুত গতিতে বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাহলে পদার্থের তিনটা অবস্থা দেখলাম, কঠিন, তরল এবং বায়বীয়। এবং পদার্থের অবস্থাটা কোন অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করে, নির্ভর করে, সেটা হচ্ছে তাদের ভেতরের বন্ধনগুলোর ওপর। যে অণুগুলো আছে, যে পরমাণুগুলো আছে, তাদের বন্ধন যত বেশি মজবুত হবে সেই পদার্থটা তত বেশি কঠিন হবে। যতটা দুর্বল হবে ততটা ধীরে ধীরে কি হবে, এটা তরল এবং ধীরে ধীরে গ্যাসীয় পদার্থ হবে। তো বিষয়গুলো আমরা চিত্রের মাধ্যমে দেখি।
এই যে এইভাবে আমাদের বইয়ে দেওয়া আছে যে কঠিন পদার্থের অণুগুলো দেখো একদম একটার সাথে আরেকটা একদম লেগে আছে। তরল পদার্থের ক্ষেত্রে একটু ভিতরে কি আছে, ফাঁকা স্থান আছে। বায়বীয় পদার্থ একটা থেকে আরেকটা বেশ দূরে দূরে অবস্থান করছে। এটা হচ্ছে এই যে অণুগুলোর উপরেই ডিপেন্ড করবে, নির্ভর করবে যে এই পদার্থটা কোন অবস্থায় থাকবে। একই ধরনের অণুই কিন্তু আছে, কিন্তু এই অণুগুলোর ভিতরের বন্ধন শক্তির উপরে নির্ভর করছে যে এই পদার্থটা কঠিন অবস্থায় পাবো আমরা, নাকি তরল অবস্থায় পাবো, নাকি বায়বীয় অবস্থায় পাবো। তো আমরা পানির যে অবস্থাটা দেখেছিলাম যে পানি তিনটা অবস্থায় পাওয়া যায়, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়বীয়। তো কঠিন অবস্থায় এটার বন্ধন শক্তিটা এরকম হবে, এই প্রত্যেকটা অণু একটা অপরটার সাথে একদম দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকবে। তবে তরল অবস্থায় এই বন্ধন শক্তিটা একটু কঠিন অবস্থার চেয়ে কি হবে, একটু দুর্বল হবে। আর বায়বীয় অবস্থায় এরা বেশ দূরে দূরে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের অণু, এদের বন্ধন শক্তির উপরে এরা আসলে বিভিন্ন অবস্থায় কি করে, আমাদের মাঝে বিরাজ করে বা থাকে। তো আসলে তোমরা বিষয়গুলো মনোযোগ দিয়েছো কিনা সেটা বোঝার জন্য তোমাদের জন্য দুইটা কুইজ থাকবে। কুইজ 1 নম্বর কুইজ হচ্ছে তাপ সবচেয়ে দ্রুত কোন মাধ্যমে সঞ্চালিত হয়, কঠিন নাকি তরল নাকি গ্যাস নাকি শূন্যস্থানে। কুইজ নাম্বার 2 যে সূর্য থেকে পৃথিবীতে তাপ কিভাবে আসে। তো তোমরা গেস করো, আমার মনে হয় অবশ্যই তোমরা এটা পারবে। দেখো এখানে বলা হয়েছে যে তাপ সবচেয়ে দ্রুত কোন মাধ্যমে সঞ্চালিত হয়। তো তাপ দ্রুত সঞ্চালিত হবে কোন মাধ্যমে, অবশ্যই এই যে কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে তাপটা সবচেয়ে দ্রুত সঞ্চালিত হবে, কারণ কঠিন মাধ্যমে আমরা জানি যে অণুগুলো খুব দৃঢ়ভাবে থাকে, একটার সাথে আরেকটা খুব শক্তভাবে লাগানো থাকে, যার ফলে একটা অণুতে গেলে সে অণু থেকে পাশের অণুটা খুব তাড়াতাড়ি তাপটা পাবে। এই জন্য কঠিন মাধ্যমে তাপ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ কিভাবে আসে, আমাদের মনে হয় চিত্রটা অবশ্যই মনে আছে, কোন প্রক্রিয়ায়, অবশ্যই বিকিরণ প্রক্রিয়া। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইডুভিউ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে তুমি পেতে পারো। ধন্যবাদ সবাইকে।